ওকে, গুগল অ্যাডস এর আজকে আমাদের 2 নম্বর ক্লাস। আমরা আজকে গুগল অ্যাডস এর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে গুগল অ্যাডস এর র্যাঙ্কিং ফ্যাক্টর, যে কোন অ্যাডটা কোন পজিশনে থাকবে সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে কথা হবে। বিষয়টা যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, দেখেন আমি যখন গুগলে আসবো, গুগলে এসে যদি আমি এখানে ওয়েব হোস্টিং ইন ইউএসএ, ধরেন আমি এই কথাটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এই যে হোস্টিঙ্গার, এই একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, তার মানে এগুলো হচ্ছে গুগল অ্যাডস, তাই না? কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে গুগল অ্যাডস দ্বারা আসছে। তো এই যে হোস্টিঙ্গার, এই একটা অ্যাবসুলুট টপ পেজে আছে। আর এইটা হচ্ছে atlantic.net, এই ওয়েবসাইটটা হলো সেকেন্ড পজিশনে আছে। হোস্ট পাপা এ আছে থার্ড পজিশনে। ডাব্লিউপিএক্স এই আছে হলো ফোর্থ পজিশনে। তো এই যে র্যাঙ্কিংটা কিভাবে কাউন্ট হয়, কেন ইনি ফোর্থ পজিশনে আছে, ইনি কেন থার্ড পজিশনে আছে, ইনি কেন সেকেন্ড পজিশনে আছে, ইনি কেন অ্যাবসলিউট টপ পেজে আছে, এটার কারণ কি? অনেক ক্ষেত্রে যেটা হবে, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের অ্যাডটা কেন 3 নাম্বার 4 নাম্বার পজিশনে থাকে, অ্যাবসলিউট টপ পেজে কেন আমি দেখতে পাই না, এটার মূল কারণ কি? এবং গুগল অ্যাডস মেশিন লার্নিং এটা কিভাবে কাউন্ট করে, বা কিভাবে এই র্যাঙ্কিং প্রসেসটা, অ্যালগোরিদম মানে গুগল অ্যাডস এর যে মেশিন লার্নিং সে কিভাবে এটা কাউন্ট মানে আপনার হচ্ছে এই গেমটা কিভাবে সে খেলে। আসেন আমরা এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে A to Z আলোচনা করব। এই বিষয়টা বোঝার জন্য আপনাদের আমাদের চলে যেতে হবে গুগল অ্যাডস এর আমাদের যে ফাইলটা ছিল সেখানে। যদি আমরা আসি, এখানে আমাদের একটা স্লাইড শো আছে, সেখানে যদি আমরা একটু যাই, এই যে এই গুগল অ্যাডস এর র্যাঙ্কিং ফ্যাক্টর, এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা গুগল অ্যাডস এর, এটা কাউন্ট করে গুগল। এক হচ্ছে গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর, আর একটা হচ্ছে বিডিং। মানে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর বেশি হবে, এবং এই বিডিংটা, এই কোয়ালিটি স্কোর এবং বিডিং, বিডিং মানে কি? এই যে এই যে অ্যাডস এর মধ্যে যদি কেউ ক্লিক করে, এই যে আমি যদি ক্লিক করি, তাহলে আমি গুগলকে কত ডলার দেব, মানে কি এই হোস্টিঙ্গার, আমি যদি এখানে ক্লিক করি বা ভিজিটর যখন এখানে ক্লিক করবে, এই হোস্টিঙ্গার পার ক্লিকের জন্য গুগলকে কত টাকা দিবে, মানে সিপিসি, এটাকে আমরা বিডিং বলি। তো এই যে সিপিসি পার ক্লিকে কত টাকা গুগলকে দিবে, এইটা মানে যার যত বেশি হবে, সরি, যার যত বেশি হবে বিষয়টা এরকম না, এই যে বিডিংটা মানে পার ক্লিক, এই পার ক্লিকে কত টাকা গুগলকে দেওয়া হবে, এইটা এবং কোয়ালিটি স্কোর, এই দুটো গুণ করে যার সংখ্যা, গুণফলটা যত বেশি হবে তার র্যাঙ্কিং পজিশন তত উপরের দিকে থাকে। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস এর র্যাঙ্কিং ফ্যাক্টরটা, গুগল অ্যাডস এর র্যাঙ্কিং ফ্যাক্টর দুটো বিষয়ের উপর নির্ভর হয়। একটা হচ্ছে কোয়ালিটি স্কোর, যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর যত ভালো হবে, এবং বিডিংটা পার ক্লিকে কত ডলার গুগলকে দেওয়া হবে, এই দুটো গুণ করে যার গুণফল যত বেশি হয় সেই অ্যাডটা তত উপরের দিকে থাকে। আসেন আমরা বিস্তারিত আরো একটু বোঝার চেষ্টা করি। এই যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে যে বিষয়গুলো বলা আছে, দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর। প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা স্কোর থাকবে, কোয়ালিটি স্কোর থাকবে, যেটা কেউ দেখতে পাবে না। যেমন আমরা যদি গুগল অ্যাডস এর মধ্যে ঢুকি, এই যে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসতেছি, তাই না? এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে না, এটারও একটা কোয়ালিটি স্কোর আছে। গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যেই গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর কাউন্ট হয়। কে কাউন্ট করে? গুগল অ্যাডস এর মেশিন লার্নিং করে, এটা আপনি আমি কেউ দেখতে পাবো না। ঠিক আছে, এটা ভিতরে ভিতরে কাউন্ট করবে। আচ্ছা, তাহলে কোয়ালিটি স্কোর, প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা করে কোয়ালিটি স্কোর গুগল মেশিন লার্নিং কাউন্ট করে নেয়। মিনিমাম হচ্ছে 1, আর ম্যাক্সিমাম হলো 10। আচ্ছা, তো এখন আসেন এই কোয়ালিটি স্কোর আমরা কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইমপ্রুভ করতে পারি, বা গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর কিভাবে বাড়ানো যায়, সেটা কিসের উপর আমরা বাড়াতে পারবো, বিষয়টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর, ল্যান্ডিং পেজ রিলিভেন্স। ল্যান্ডিং পেজ রিলিভেন্স মানে হলো, মানে হচ্ছে, ধরেন এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাম্পেইন করব, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস এর ল্যান্ডিং পেজ রিলেভেন্স হলো, এই যে আপনি অ্যাড দিছেন, এই যে অ্যাডটা আমরা দিছি এখানে, ধরেন আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাড দিছি, এইটাই আমাদের অ্যাড, গুগল.com অ্যাড দিছি, এটাই হলো আমাদের অ্যাড। এখন কথা হলো যে ওয়েব হোস্টিং ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করে আমরা এই ওয়েবসাইটটা পাচ্ছি, তাই না? তো এখন আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকি, এই যে ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম,
এখন ওয়েবসাইটের মধ্যে এসে আমরা যে বিষয়বস্তুগুলো পাচ্ছি, মানে এই ওয়েবসাইটের ভিতরে আসলাম, এই ওয়েবসাইটের কিন্তু এটা একটা ল্যান্ডিং পেজ। এই যে হোস্টিং এর ডট কম, এই ওয়েবসাইটের এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে? তাহলে আমরা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম হচ্ছে ওয়েব হোস্টিং, মানে কি ওয়েব হোস্টিং সংক্রান্ত বিষয়বস্তু জানার জন্য, কেনার জন্য। সার্চ দেওয়ার পর আমরা ওয়েবসাইটে ক্লিক করে আমরা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আসলাম। তো এখন ল্যান্ডিং পেজটা কি হোস্টিং রিলেটেড আছে? মানে ল্যান্ডিং পেজটার মধ্যে কি আমরা ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলো পাচ্ছি? আচ্ছা, এইট বেস্ট হোস্টিং প্রোভাইডার্স ফর ওয়েব ওয়েব অ্যাপস। আচ্ছা, যে অ্যাপসগুলো মানে সেরা 8টা ওয়েব অ্যাপস যারা হচ্ছে কি ভালো হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, তার মানে কি এই হোস্টিং বিষয় বস্তুগুলো নিয়ে কিন্তু আছে, তাই না? আপনার হচ্ছে নিচের দিকে যে আমরা আরো আসি। আচ্ছা, এখানে ওই 8টা ওয়েবসাইটের সে হচ্ছে বিবরণ দিয়েছে। এবং আমরা যদি নিচের দিকে যদি আরো আসি, এখানেও আমরা হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলি পাচ্ছি। তার মানে কি হলো? তার মানে হলো আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম ওয়েব হোস্টিং ইন ইউএসএ, ওয়েব হোস্টিং বিষয়বস্তু জানার জন্য, কেনার জন্য, তো এই কিওয়ার্ড লিখে সার্চ করে আমরা যে ওয়েবসাইটে আসলাম, মানে যে ল্যান্ডিং পেজে আসলাম, সেই ল্যান্ডিং পেজটা কি কিওয়ার্ড রিলেটেড আছে? আছে, তাই না? কারণ এই ওয়েবসাইটের ল্যান্ডিং এই এই ল্যান্ডিং পেজটা ওয়েব হোস্টিং রিলেটেড। তার মানে কি ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যে একটা দেখে এখানে আসলাম, এই ওয়েবসাইটের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক আছে। আমরা কি ল্যান্ডিং পেজ রিলিভেন্স এই বিষয়টা কি বুঝছি? না বুঝলে একটু বলবেন, না বুঝলে বললে আমি একটু বুঝাই দেবো আবার, হ্যাঁ? আপনারা কেউ কিছু বলতেছেন না, মানে কি বুঝছেন না বোঝেন নাই সেটা ভাইয়া আবার একটু বলেন। বুঝি না। ভাইয়া আবার একটু বুঝাই বলেন। বোঝার চেষ্টা করতেছি ভাই। আচ্ছা, একজন বলছেন জি বোঝার চেষ্টা করতেছেন। বিষয়টা হলো যে আমি আরেকটা বলি যে জি গুগল, ভাইয়া বুঝছি। আমরা আমি আরেকটু বলি, গুগল অ্যাডস এর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে গুগল অ্যাডস এর র্যাঙ্কিং ফ্যাক্টর। যে এই যে হোস্টিঙ্গার, এই কেন অ্যাবসলিউট টপ পেজে আছে, এই কেন 2 নম্বরে আছে, এই কেন 3 নম্বরে আছে, এটা কি কারণে এই 3 নম্বরে আসলো, এটার মূল কারণ কি? এই মূল কারণটা নির্ধারণ করে গুগল দুটো বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে কোয়ালিটি স্কোর, যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনটা রান করবেন সেই গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর, আর বিডিং, যে আপনি পার ক্লিকে কত টাকা গুগলকে দিবেন। এই দুটো গুণ করে যার গুণফল যত বেশি হয় সেই অ্যাডটা উপরের দিকে আসে। আচ্ছা, তো এখন কথা হলো যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে কোয়ালিটি স্কোরটা আমরা আমরা যে ইমপ্রুভ করব, এই হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের আমরা যদি কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করতে চাই, তাহলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হয়, সেই বিষয়টা হলো ল্যান্ডিং পেজ রিলিভেন্স। আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করব বা যে ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড দেব, সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কি আমাদের এই যে কিওয়ার্ড ওয়েব হোস্টিং, মানে আমাদের মূল বিজনেস তো ওয়েব হোস্টিং, তো এই ওয়েব হোস্টিং রিলেটেড কি আমার ল্যান্ডিং পেজটা আছে? তা যদি আমরা এই ওয়েব হোস্টিং রিলেটেড যদি আমাদের ল্যান্ডিং পেজটা ওকে থাকে, মানে কি ওকে বলতে, আমরা যে বিষয়ের উপর এখানে আসলাম ওয়েবসাইটের মধ্যে, এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা এই ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলোই পাচ্ছি, তার মানে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। এখন এখানে এই ওয়েবসাইটে যদি এসে যদি আপনি এখানে ল্যান্ডিং পেজ রিলিভেন্সের বিষয়, মানে এখানে যদি ওয়েব হোস্টিং না, ওয়েব হোস্টিং ব্যতীত অন্য কোনো যদি বিষয় হইতো, যেমন ধরেন যে আপনার এখানে ক্লোথিং বিজনেস বা এটা আপনার রিলিভেন্ট হতো না। ক্রিয়েট শপ বা অন্য কোনো বিজনেস এই টাইপের হইতো, তখন কিন্তু ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক থাকতো না। তাহলে আমরা যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা হচ্ছে ওয়েব হোস্টিং রিলেটেড, তার মানে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। এরপরে হলো কিওয়ার্ড রিলিভেন্সি। কিওয়ার্ড রিলিভেন্সিটা হলো যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি ওয়েব হোস্টিং, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা কি এই ওয়েবসাইটের মধ্যে আছে? যদি থাকে তাহলে কিওয়ার্ড রিলিভেন্সিটাও ঠিক আছে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হোস্টিং, ওয়েব নেই কিন্তু হোস্টিং আছে, তাই না? আবার এই এই মানে আমরা যদি এগুলোর মধ্যে যদি খুঁজি তাহলে আমরা আরো হয়তো পাবো, এই যে হোস্টিং, এই যে এখানে হোস্টিং। তার মানে আমাদের কিওয়ার্ড পাচ্ছি, এটা হোস্টিং গার্ড। তার মানে আমরা কিওয়ার্ড পাচ্ছি, তাই না? এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম,
আমরা হোস্টিং রিলেটেড বিষয়বস্তু পাচ্ছি, সাথে হলো হোস্টিং কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওয়েব হোস্টিং একসাথে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার মানে কিওয়ার্ড রিলিভেন্সিটা একটু ঠিক আছে, মানে খুব বেশি আমরা 100% বলবো না। 100% বলবো না, কিওয়ার্ড রিলিভেন্সিটা 100% বলার সুযোগ নাই। কারণ কিওয়ার্ড ওয়েব হোস্টিং এই কথাটা একসাথে আমরা পাচ্ছি না, শুধু আমরা হোস্টিং এই টাইপের বিষয়বস্তুগুলো পাচ্ছি, এই ভিভিএস হোস্টিং। আচ্ছা, তাহলে মানে কিওয়ার্ড রিলিভেন্সি হলো যে কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাড দিবেন, যে কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাড দিবেন ওই কিওয়ার্ডটা কি আপনার ওই অ্যাডের ওই ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে কিওয়ার্ড রিলিভেন্সিটাও ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কিওয়ার্ড রিলিভেন্সিটা ঠিক নাই, যদি থাকে সেটা কম আছে। আচ্ছা, তাহলে কম যদি থাকলো তাহলে কোয়ালিটি স্কোর মানে একটু হলেও কি খারাপ হবে। এরপরে হচ্ছে অ্যাড কপি রিলিভেন্সি। অ্যাড কপি রিলিভেন্সি হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি সেই কিওয়ার্ডটা কি আমরা এই অ্যাড কপির মধ্যে পাচ্ছি, এই যে অ্যাড কপির মধ্যে কি পাওয়া যাচ্ছে, সেই কিওয়ার্ডটা কি পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় তাহলে কি অ্যাড কপি রিলিভেন্সিটা ঠিক আছে। তাহলে আমরা এই যে অ্যাড কপির মধ্যে যে আমরা আসলাম, এখানে ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলো এখানে আছে, মানে এখানে অ্যাড কপির মধ্যে যা বলা হচ্ছে সব ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুকে বলা হচ্ছে, অন্য কোনো বিষয়কে বলা হচ্ছে না। ঠিক আছে, তাহলে তাহলে অ্যাড কপি রিলিভেন্সিটা ঠিক আছে। আমরা আমরা একটু সাড়া দেবো আর কি, আমরা একটু সাড়া দেবো ভাই। জি ভাইয়া, ঠিক আছে তো, আপনি যা বুঝালেন। আচ্ছা, জি এরপরে ভাইয়া, যে বুঝতে বিষয়টা, পারছি। এরপরে যে বিষয়টা হচ্ছে দেখেন, যে আমরা যদি আরেকটা বিষয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটির বিষয়বস্তুটা হলো যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাম্পেইন করব ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটিটা কেমন। যেমন ধরেন যে কত ডলার স্পেন্ড করা হচ্ছে, আবার এ পর্যন্ত কোনো ডলার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডিউ আছে কিনা, মানে কেমন ধরনের মানে ক্যাম্পেইনটা কেমন ধরনের হয়, মানে খুব বেশি করা হয় এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, খুব বেশি ক্যাম্পেইন করা হয় না ক্যাম্পেইন করা হয় না। মানে ধরেন যে একদিন মানে মাসে একটা, বা বছরে একটা, বা 6 মাসে একটা, না বিষয়টা এরকম। বিষয়টা হলো যে আমরা যে আরো একটু সহজভাবে বোঝার চেষ্টা, আমরা যদি বুঝি যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ধরেন মাসে একটা করে ক্যাম্পেইন হয়, কিন্তু অন্য একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ধরেন যে এই ওয়েবসাইট যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে দিয়ে করতেছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে মাসে 4 থেকে 5টা ক্যাম্পেইন হয়। তাহলে কি এই এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোরটা বাড়বে, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোরটা কমবে। কারণ এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর কমলো কেন, কারণ এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অত বেশি ক্যাম্পেইন রান করা হয় না। আর যেহেতু কম ক্যাম্পেইন রান করা হয় তার মানে কম বাজেট স্পেন্ড করা হয়। তাহলে গুগলের চোখে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের থেকে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোরটা কিন্তু বাড়বে। তাহলে অ্যাকাউন্ট কোয়ালিটি যেটা, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি হলো যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা, আর এখানে আরেকটা বিষয় হলো গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কত দিনের পুরাতন, মানে ওল্ড অ্যাকাউন্ট না নিউ অ্যাকাউন্ট। কারণ নিউ অ্যাকাউন্টকে গুগল কম প্রায়োরিটি দিবে, আবার ওল্ড অ্যাকাউন্টকে বেশি প্রায়োরিটি দিবে। আচ্ছা, আর সেই সাথে স্পেন্ড, যে কত ডলার স্পেন্ড করা হচ্ছে সেই বিষয়টা, আর ক্যাম্পেইনটা মানে ক্যাম্পেইন কতদিন পর পর করা হচ্ছে, এই বিষয়বস্তুগুলো হচ্ছে এই অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে পড়ে। আর পেমেন্ট কোনো ডিউ আছে কিনা, কত ডলার স্পেন্ড হয়, এই বিষয়বস্তুগুলো। এরপরে হচ্ছে ক্লিক থ্রু রেট হলো এই যে আমরা অ্যাডের মধ্যে যে ক্লিক করব, এই যে আমরা এই যে কিওয়ার্ড লিখে সার্চ করছি, এই যে ক্লিক করলাম, এই ক্লিক করাটাকেই বলা হচ্ছে ক্লিক থ্রু ক্লিক থ্রু রেট, বা আমরা ক্লিক করলাম, এখন ক্লিক থ্রু রেট। এটার বিষয়টা হলো যে 100 জন মানুষের কাছে যে আমাদের অ্যাডটা যদি যায় কত পার্সেন্ট মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করে। এই বিষয়টা কিন্তু আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবো। এই যে এখানে ধরেন আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্লিক থ্রু রেট, ধরেন আপনি এখান থেকে দেখবেন, হুম, এখান থেকে দেখা যাবে এই যে ভিউ রেট, সিটিআর, এই যে ক্লিক থ্রু রেট, হ্যাঁ, ক্লিক থ্রু রেট মানে এই যে কত পার্সেন্ট আপনার অ্যাডের মধ্যে 100 জনের কাছে যদি আপনার অ্যাডটা যায় কতজন মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করে, এই বিষয়টাই হলো ক্লিক থ্রু রেট। তাহলে আমাদের অ্যাডের মধ্যে যদি বেশি বেশি ক্লিক হয়, অ্যাডের মধ্যে যদি বেশি বেশি মানুষ ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি স্কোর ভিতরে ভিতরে বাড়বে।
এটা অটো বাড়বে, কারণ অ্যাডের মধ্যে ক্লিক থ্রু রেট ভালো। তখন গুগল মনে করবে, গুগলের মেশিন লার্নিং মনে করবে এই অ্যাডটা হচ্ছে কোয়ালিটিফুল, এবং এই অ্যাড থেকে মানুষ বেশি পরিমাণে সেবা বা সার্ভিস পাচ্ছে। কারণ যার ফলে মানুষ বেশি পরিমাণে ক্লিক করতেছে, এই ওয়েবসাইটটা সবার উপরে থাকা দরকার। কারণ সবার উপরে থাকলে কি হবে, ভিজিটর বা ট্রাফিকরা এই ওয়েবসাইট থেকে আরো ভালো কিছু পাবে। তো এই যে ক্লিক থ্রু রেট হলো যে 100 জনের কাছে আপনার অ্যাডটা গেলে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে। তাহলে যে অ্যাডের মধ্যে ক্লিক থ্রু রেট বেশি, সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর তত উপরের দিকে উঠবে। আচ্ছা, এরপরে হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। হিস্টোরিক্যাল পারফরমেন্সটা হলো আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স, ক্যাম্পেইন এবং হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের তোমার হচ্ছে পারফরমেন্স। যে ক্যাম্পেইনগুলো যে রান করা হচ্ছে, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনগুলো যে করা হচ্ছে, ক্যাম্পেইনগুলোর পারফরমেন্স কেমন, মানে কেমন রেজাল্ট আসে, কেমন সেল হয়, কেমন ট্রাফিক আসে, কেমন ট্রাফিক ক্লিক করে, কত ডলার স্পেন্ড করা হচ্ছে, কতদিন ধরে ক্যাম্পেইন করা হচ্ছে, এই বিষয়বস্তুগুলো হচ্ছে এই হিস্টোরিক্যাল পারফরমেন্সের মধ্যে পড়ে। আর এই যে ভার্টিক্যাল কি তোমার ভার্টিক্যাল টেক্সট, এটা আর কাজ করে না। এটা এটা গুগলের মেশিন লার্নিং এটা এটা এখন আর দেখে না, পজিটিভ সিগন্যাল এটার মধ্যে নাই। গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর, গুগল অ্যাডস অ্যাকাউন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হবে এই যে 6টা বিষয়ের উপর ভিত্তি করে। কিন্তু কোয়ালিটি স্কোর কত, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। এটা মেশিন লার্নিং ভিতরে ভিতরে এই বিষয়টা কাউন্ট করবে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করা যাবে এই যে 6টা পয়েন্টের বিষয়, এই 6টা পয়েন্টের উপর ভিত্তি করে। কি কি বিষয় আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। ল্যান্ডিং পেজ রিলেভেন্স, আমরা যে বিষয়ের উপর অ্যাড দেব, যে বিষয়ের উপর বা যে সার্ভিসের উপর অ্যাড দেব, অবশ্যই সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ওই বিষয়ের উপর হতে হবে, তাহলে আমাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ থাকবে। এরপরে হলো কিওয়ার্ড রিলেভেন্স। কিওয়ার্ড রিলেভেন্সটা হলো আমরা যে সার্ভিসের উপর অ্যাড দিচ্ছি, বা যে প্রোডাক্টের উপর অ্যাড দিচ্ছি, ওই সার্ভিস বা প্রোডাক্ট যেন আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে থাকে, তাহলে আমাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপরে হলো অ্যাড কপি রিলেভেন্স। অ্যাড কপি রিলেভেন্সটা হচ্ছে আমরা যে সার্ভিস বা যে প্রোডাক্টের উপর অ্যাড দিচ্ছি, সেই সার্ভিস বা প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের অ্যাড কপি লিখতে হবে। যেমনটা এই হলো আমাদের অ্যাড, এই হচ্ছে আমাদের অ্যাড কপি। আবার এই হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর আমাদের এই যে অ্যাড কপিটা পুরোটাই আমাদের যে সার্ভিস বা যে প্রোডাক্টের উপর দেব সেটার উপরেই হতে হবে, তাহলে আমাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ থাকবে বা ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটিটা হচ্ছে এটার মধ্যে আমাদের হাত নেই। কারণ ক্লায়েন্ট যদি আমাদের কাছে একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আসে, একদম সম্পূর্ণ নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লায়েন্ট আমাদের কাছে আসছে, সেক্ষেত্রে তো কোয়ালিটি স্কোর এই জায়গাতে আমরা মাইর খাবো, এটা 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 কম হবে, এটা স্বাভাবিক বিষয়। এখানে আমাদের কোনো হাত নেই। ক্লিক থ্রু রেট, এখানে আমাদের হাত আছে। কারণ মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করবে, এটা নির্ভর করবে হচ্ছে আপনার এই হেডলাইন এবং অ্যাড কপির উপর। কারণ আপনার হেডলাইনটা যত অ্যাট্রাকটিভ হবে এবং এই অ্যাড কপিটা যত অ্যাট্রাকটিভ হবে, কারণ মানুষ কিন্তু ওয়েবসাইটে যাওয়ার আগেই কিন্তু হেডলাইন অ্যাড কপি, মানে মানুষ ওয়েবসাইটে যাওয়ার আগেই এই হেডলাইন এবং ডেসক্রিপশনটা দেখতে পায় বা অ্যাড কপিটা দেখতে পায়। তো এটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাড রিলেটেড অ্যাট্রাকটিভ হতে হবে, তাহলে মানুষ এখানে ক্লিক করবে। তো এই যে ক্লিক থ্রু রেট, এটাতে কিন্তু আমাদের সম্পূর্ণ হাত আছে, মানে আমরা নিজেরা চাইলে এই ক্লিক থ্রু রেটটাকে আমরা বাড়াতে পারবো, সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স, এটার মধ্যে আমাদের হাত নেই, কারণ অতীতে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের পারফরমেন্সটা কেমন ছিল এটা তো আমরা জানি না, মানে এই বিষয়টা আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এটাতে আমাদের হাত থাকবে না বা আমাদের হাত নেই, এটাতে আমাদের কি কিছু করারও নেই। আর এই জায়গাতে হচ্ছে ল্যান্ডিং পেজ রিলিভেন্সটার জায়গাতে হচ্ছে এখানেও আমাদের হাত নেই, কারণ আমাদের ক্যাম্পেইন করার আগে, মানে ক্লায়েন্ট ক্যাম্পেইন করার আগেই ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসবে। ক্লায়েন্ট ওয়েবসাইট তৈরি করা মানে ক্যাম্পেইন আমার কাছে আসার আগেই ক্লায়েন্ট কি করবে, ওয়েবসাইট তৈরি করে আমার কাছে আসবে। এখন আপনি যদি এখন এখানে এসে দেখেন যে আমাদের সার্ভিস কিসের উপর, ওয়েব হোস্টিং, তো এখন ওয়েব হোস্টিং এর উপর যে আমাদের সার্ভিস, কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজটা অত বেশি সাজানো গোছানো না,
মানে আমাদের কি মানে ফ্রেন্ডলি, মানে ইউজার ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, মানে ইউজার ফ্রেন্ডলি না। এটা কিভাবে বুঝবেন? দেখেন, আমরা যে বিষয়ের উপর সার্চ দিছি ওয়েব হোস্টিং ইন ইউএসএ, এখানে যে বিষয়টা আমাকে বলতেছে 8 বেস্ট হোস্টিং প্রোভাইডার্স ফর ওয়েব পেজ, ওয়েব অ্যাপস, মানে কোন ওয়েব মানে সেরা 8টা অ্যাপস যারা কি হোস্টিং প্রোভাইড করে, সেই বিষয়টা নিয়ে আমরা অ্যাড দিচ্ছি, বা আমাদের মূল বিষয়টা হলো এটা। কিন্তু আমরা ওয়েবসাইটের মধ্যে এসে দেখতেছি, ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এসে দেখতেছি যে এই যে পয়েন্টগুলো, এই যে যে অ্যাপসগুলো বেটার হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, এই পয়েন্টগুলো অত বেশি বোল্ড করে না এবং ডিটেলসে বলা হয়নি, এই যে কম করে বলা হচ্ছে। তখন আপনি বুঝবেন যে এটা ইউজার ফ্রেন্ডলি না, মানে কি ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক নাই, তখন এভাবে বুঝতে হবে। কিন্তু এখানে এই ক্ষেত্রে এই ওয়েবসাইটে দেখেন খুব সুন্দর করে বোল্ড আকারে, পয়েন্ট আকারে সুন্দর করে বোল্ড আকারে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, সাথে সেই ওয়েবসাইটের আপনার তোমার ল্যান্ডিং পেজের স্ক্রিনশট দেওয়া আছে, এবং সেই ওয়েবসাইট সম্পর্কে মানে ডিটেলসে একটু হলেও বলাও আছে। এটা ঠিক আছে, কারণ এই ইউজাররা কি করবে, এই বিষয়গুলো পড়তেও ভালো মানে পড়তে চাবে, কারণ এখানে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এরকম থাকে, শুধু এই যে 8টা যে বেস্ট অ্যাপস আছে সেগুলোর নাম লিখে রাখা আছে, কিন্তু এই যে ডিটেলসে বর্ণনা দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু ইউজাররা কি করবে, বেশিক্ষণ থাকবে না, কারণ এখান থেকে ইউজাররা বেশি তথ্য পাচ্ছে না। তো এই বিষয়টা আপনাকে আপনাকে বুঝতে হবে। এখন আপনি দেখলেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে অত বেশি সুন্দরভাবে সাজানো না, গোছানো না, তখন কিন্তু ক্লায়েন্টকে আপনি বলতে পারেন না যে তুমি তোমার ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, এই ভুলগুলো আছে, এই ভুলগুলোকে সংশোধন করে নিয়ে আসো। এই কথাটা বললে আবার ক্লায়েন্ট কিন্তু চলে যাবে, আর ক্লায়েন্ট চলে গেলে ওই ক্লায়েন্ট আপনার কাছে আবার আসবে কি না এটা সন্দেহ, নাও আসতে পারে। কারণ ওই সমস্যার সমাধান করতেই মনে করেন যে তার 1 2 মাস 3 মাস লেগে গেল, আপনার আপনার কাছে ক্লায়েন্ট আসলো না, বা এখন সে ক্যাম্পেইন করবে না, এই বিষয়গুলো হতে পারে। তো এই বিষয়গুলো ক্লায়েন্টকে বলার দরকার নাই, এগুলো আপনার মাঝেই আপনি রাখবেন। এরপরে হচ্ছে অ্যাড কপির মধ্যে তো আমরা লিখলাম, আমরা এটা এটা আমরা নিজেরাই লিখবো, এটা আমরা অ্যাড কপি রিলিভেন্সটা কি আমরা নিজেরাই লিখবো, এই যে অ্যাড কপিটা, এটা আমরা নিজেরাই লিখবো। আচ্ছা, এরপরে হলো এক ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, এটার মধ্যেও আমাদের হাত নেই, কারণ ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি নতুন হয়, নিয়ে যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা এখানে কিছু করতে পারবো? কিছু করতে পারবো না। ক্লায়েন্ট বেশি ডলার স্পেন্ড করে না বা অতীতে করে নাই, তাহলে আপনার ওই ওই অ্যাকাউন্ট আপনার কাছে আসছে, বা ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে কি আপনার কোয়ালিটি স্কোর বাড়বে? আপনি কি চাইলে বাড়াতে পারবেন? না, বাড়াতে পারবেন না। তাহলে আমরা যে পয়েন্টগুলো, কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করতে যে বিষয়গুলোতে আমাদের হাত আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেগুলোতে আমাদের হাত নেই, সেগুলোতে কিছু করারও নেই, এবং ক্লায়েন্টকে কিছু বলারও দরকার নেই। আমি আশা করছি আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে একটা কোয়ালিটি স্কোর থাকে, সেটা কিভাবে ইমপ্রুভ করা যায় এবং কি কি বিষয়ের উপর ইমপ্রুভ হয়, আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন। এখন আসেন যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা কিভাবে হবে। এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এই যে আমরা তো পড়লাম কি গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর, এটা পড়লাম, কিন্তু এই যে র্যাঙ্কিংটা কিভাবে হচ্ছে, এই র্যাঙ্কিংটা আরো একটা বিষয়ের উপর নির্ধারণ হয়, সেটা হলো বিডিং। এটা আমরা পরের স্লাইড শুরুতে দেখতে পাচ্ছি। বিডিং, বিডিং হচ্ছে, সাপোজ ধরেন, এটা হলো ম্যাক্স সিপিসি, মানে কি ম্যাক্সিমাম সিপিসি, মানে হলো ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কস্ট পার ক্লিক। সিপিসির পূর্ণরূপ কি? সিপিসির পূর্ণরূপ হচ্ছে কস্ট পার ক্লিক, মানে পার ক্লিকে কত টাকা কস্ট করবেন, আপনি খরচ করবেন, সেটা হলো সিপিসি। সিপিসি। তাহলে সর্বোচ্চ সিপিসি এইটা, এই কলামটা সর্বোচ্চ সিপিসির কলাম। এরপরে হুম। এটা হলো কোয়ালিটি স্কোর, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর এখানে আমরা রাখছি জাস্ট বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক, এটা হলো এই দুটো গুণ করে এটার ফলাফল, মানে গুণফল কত। আর এটা হলো পজিশন। আচ্ছা, এখন আসেন অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3, অ্যাডভার্টাইজার 4। এখানে 4জন মানুষ অ্যাড দিচ্ছে, 4জন মানুষ অ্যাড দিচ্ছে। এখন ধরেন অ্যাডভার্টাইজার 1, সাপোজ ধরেন অ্যাডভার্টাইজার 1 হচ্ছে আমরা আমরা কোনো একটা বিজনেসকে নাম নিয়ে এখানে ব্যবহার করি, ধরেন যে অ্যাডভার্টাইজার 1 হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ, সাপোজ ধরেন এই অ্যাডভার্টাইজার 1 হলো প্রাণ আরএফএল গ্রুপ, অ্যাডভার্টাইজার 2 হচ্ছে ওয়ালটন, ঠিক আছে? এইভাবে এইভাবে বুঝেন। ধরেন অ্যাডভার্টাইজার 1 মানে এই অ্যাডভার্টাইজার 1 গুগলে অ্যাড দিচ্ছে, গুগলকে সে বলতেছে যে কেউ যদি ক্লিক করে, অ্যাডের মধ্যে যদি ক্লিক করে, আমি সর্বোচ্চ $3 দেব, পার ক্লিকে আমি $3 দেবো। অ্যাডভার্টাইজার 2 বলতেছে আমি গুগল অ্যাডসে যদি কেউ আমার অ্যাডে যদি কেউ ক্লিক করে,
আমার অ্যাডে যদি কেউ ক্লিক করে আমি পার ক্লিকে $4 করে দেবো। অ্যাডভার্টাইজার 3 বলতেছে আমার অ্যাডে যদি কেউ ক্লিক করে আমি $6 দেবো। অ্যাডভার্টাইজার 4 বলতেছে আমার অ্যাডে যদি কেউ ক্লিক করে আমি $8 দেবো। কিন্তু গুগল কিন্তু টাকার উপর ভিত্তি করে র্যাঙ্কিংটা নির্ধারণ করে না। গুগল নির্ধারণ করে কোয়ালিটির উপর তো নির্ভর করে। কিভাবে দেখেন, অ্যাডভার্টাইজার 3 সে গুগলকে দিতে চায় পার ক্লিকে $3, কিন্তু তার কোয়ালিটি স্কোর মানে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর, গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর হচ্ছে 8। এটা কিভাবে বুঝলাম? এটা জাস্ট আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে এক্সাম্পল বোঝার জন্য এখানে রাখা আছে, এটাতে আমরা বুঝবো না। তাহলে অ্যাডভার্টাইজার 1 সে গুগল অ্যাডে পার ক্লিকের জন্য দিতে চায় $3, তার কোয়ালিটি স্কোর হচ্ছে 8, তাহলে 3/24, তার র্যাঙ্ক পজিশন 1, মানে কি সে অ্যাবসলিউট টপ পেজে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজার 2, সে গুগলকে দিতে চায় $4, কিন্তু তার কোয়ালিটি স্কোর 5, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর হলো 5, কিন্তু সে পার ক্লিকে দিতে চায় $4। তাহলে এই দুটো গুণ করে তার হলো 20, তার র্যাঙ্কিং পজিশন 2 নম্বর। 3 নম্বর অ্যাডভার্টাইজার 3, সে গুগলে পার ক্লিকে দিতে চায় মানে $6, তার কোয়ালিটি স্কোর হলো 2, তার গুণফল হচ্ছে 12, তার পজিশন হলো 3 নম্বর। তার মানে কি বুঝলেন যে সিপিসি যে বিডিং, এই বিডিংটা বেশি দিলেই কিন্তু গুগল আপনার অ্যাড উপরের দিকে রাখবে, বিষয়টা কিন্তু এরকমটা না। যদি বিষয়টা এইরকমই হইতো যে পার ক্লিকে যে যত টাকা দিবে গুগল তার অ্যাডটা তত উপরের দিকে থাকবে বা রাখবে, যদি এটাই হতো তাহলে কিন্তু এই গুগলের যে শেয়ার বা গুগলের যে সুনাম এটা কিন্তু নষ্ট হয়ে যেত। গুগল কিন্তু সবসময় খেয়াল করে হচ্ছে কোয়ালিটি, যে আমি যে পজিশনটা যে 1 নম্বরে রাখবো এই ওয়েবসাইটটাকে, এই ওয়েবসাইটের কি কিওয়ার্ড রিলিভেন্সি, ল্যান্ডিং পেজ রিলিভেন্সি, অ্যাড কপি রিলিভেন্সি, ক্লিক থ্রু রেট, হিস্টোরিক্যাল পারফরমেন্স, অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি, এই বিষয়বস্তুগুলো কি ঠিক আছে? যদি ওকে থাকে তাহলে তাকে আমি রাখবো, কারণ আমি ইউজারকে সবসময় অথেন্টিক এবং বেটারটাই আমি দিতে চাই। এই জন্যই গুগল এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে 1 নম্বর পজিশনে আছে। কারণ মানুষ মানুষ গুগলকে কি আস্থা রাখে, মানুষ গুগলকে বিশ্বাস করে যে আমি যদি এই ওয়েবসাইটে যাই আমি যে বিষয়টা খুঁজতেছি আমি সেই বিষয়টা পাবো। এই জন্যই গুগলের এত সুনাম বা এত ইউজার সংখ্যা। তাহলে গুগলের 1 নম্বর পজিশনে এই যে অ্যাবসলিউট টপ পেজে যদি আমাদের থাকতে হয় বা যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক হলো কোয়ালিটি স্কোরটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। সেটা কিসের উপর ভিত্তি করে হবে? এই বিষয়গুলোর উপর ভিত্তি করে হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় হলো বিডিংও আমাদেরকে বেশি দিতে হবে। এই দুটো গুণ করে যার গুণফল যত বেশি হবে তার র্যাঙ্কিং পজিশন তত উপরের দিকে থাকবে। সেম ভাবে হলো অ্যাডভার্টাইজার 4, সে পার ক্লিকে গুগলকে দিতে চায় $8, কিন্তু তার কোয়ালিটি স্কোর খুবই খারাপ, 1, তার র্যাঙ্কিং পজিশন কিন্তু 1 নম্বরে থাকবে না, সে থাকবে 4 নম্বর পজিশনে। তাহলে আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে তুমি অ্যাড দিছো ঠিক আছে, কিন্তু আমি আমার লোকেশন থেকে যখনই আমি অ্যাডের মধ্যে যাই আমি আমার অ্যাড দেখতে পাই 3 নম্বর পজিশন বা 4 নম্বর পজিশনে আমি আমার অ্যাড দেখতে পাই, কিন্তু কখনোই তো আমি অ্যাবসলিউট টপ পেজ মানে কি ফার্স্ট পজিশনে তো আমার অ্যাডটা দেখতে পাই না। তাহলে কি তুমি ভালোভাবে ক্যাম্পেইন করো নাই? যদি এই ধরনের কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই যে গুগল অ্যাডসের যে র্যাঙ্কিং পজিশনটা এটা কাউন্ট করে গুগল দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোয়ালিটি স্কোর, এটা এইটার এইটা ডাউনলোড করে বা এটা একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করবেন যে এই কোয়ালিটি গুগল অ্যাডস অ্যাকাউন্টের, আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে ক্যাম্পেইন করতেছি সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর, আর হলো এটারও একটা স্ক্রিনশট আপনি দিবেন, আর হলো সিপিসি মানে কি কস্ট পার ক্লিক, আমরা পার ক্লিকে গুগলকে কত ডলার দিতে চাই। এই দুটো এই দুটো গুণ করে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের গুণফল বেশি হবে তাকে গুগল 1 নম্বর পজিশনে রাখে। এটাতে আমার বা আপনার হাত নেই, কারণ গুগলের মেশিন লার্নিং এই দুইটা বিষয়ের উপর কাউন্ট হয়। হ্যাঁ, এখন আপনি যদি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা 3 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পজিশনে থাকে, এটা আমরা অলওয়েজ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত? ক্লায়েন্ট আপনাকে বললো, তাহলে আমাদের এই মুহূর্তে আমরা কি করব? তাহলে এই মুহূর্তে আমাদের উচিত আমাদের বাজেট বাড়ায় দেয়া, এই যে আমাদের সিপিসি, এই সিপিসিটা বাড়ায় দেয়া। কারণ
এই মুহূর্তে তো কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করা সম্ভব না, কারণ আপনার ল্যান্ডিং পেজে হয়তো ভুল আছে, কিওয়ার্ড রিলিভেন্সি ঠিক নাই, এটা হতেই পারে। আপনার নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, হিস্টোরিক্যাল পারফরমেন্সটা ভালো না, অতীতে কোনো ক্যাম্পেইন হয়নি, ভালো ডলার স্পেন্ড হয়নি, এই বিষয়গুলো খারাপ। তো এই মুহূর্তে তো কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করা সম্ভব না। এই মুহূর্তে অ্যাড র্যাঙ্ক পজিশন ইমপ্রুভ করতে গেলে সিপিসি, যেটা হলো কস্ট পার ক্লিক, সেটা বাড়ায় দিতে হবে। তাহলে আমাদের র্যাঙ্কিং পজিশনটা উন্নত হবে বা উন্নতি করতে পারবো। বুঝতে কি পারছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আমাদের এই যে বিষয়টা আজকে ক্লাসের, জি ভাইয়া যে র্যাঙ্কিং পজিশনটা, এটা আসলে আমরা যদি আমরা মাথায় রাখি, অসুবিধা নাই। কিন্তু যেহেতু আমরা যেহেতু গুগল অ্যাড শিখতেছি, তো অবশ্যই আসলে আমাদের এই বিষয়টাও জানা উচিত যে কোন অ্যাডটা সবার উপরে থাকতেছে, কেন সেকেন্ড পজিশনে থাকতেছি, কেন থার্ড পজিশনে থাকতেছি, এটাও আসলে আমাদের জানা উচিত। এই জন্য বিষয়টা নিয়ে আমি কথা বললাম। আর সেই সাথে আরেকটা বিষয় হলো যে এই ভুলটা আপনারা করবেন না। কারণ কি, আপনি হয়তো বা এইরকম ভুল করতে পারেন, অতীতে এরকম হয়েছে। তো বিষয়টা হলো যে আপনি ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন করছেন, রান করছেন। এখন আপনি কি করতেছেন? আপনি ধরেন ক্যাম্পেইন রান করছেন ইউএসএ তে। আপনি ক্যাম্পেইন রান করতেছেন কোথায়? ইউএসএ তে ক্যাম্পেইন রান করতেছেন। এখন ক্যাম্পেইন রান হয়ে যাওয়ার পর আপনি কি করতেছেন? যে যে কিওয়ার্ড গুলো দিয়ে ক্যাম্পেইন করছেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতেছেন, সার্চ করে আপনি দেখতে চান যে আপনার অ্যাডটা দেখা যায় কিনা। এটা আপনি দেখতে পারবেন না, কারণ এই যে লোকেশনটা, এই যে আপনার কম্পিউটার যে লোকেশন দেওয়া আছে, ব্রাউজার লোকেশন, এই ব্রাউজার লোকেশন তো আর ইউএসএ না, এই ব্রাউজার লোকেশন হলো রংপুর। যেহেতু ব্রাউজার লোকেশন রংপুর, তার মানে কি, আপনার ক্লায়েন্টের দেওয়া অ্যাডটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তখন আপনাকে সেটা দেখতে গেলে কি করতে হবে? ভিপিএন ব্যবহার করতে হবে। ইউএস এর ভিপিএন ব্যবহার করে আপনাকে ট্রাই করতে হবে যে হ্যাঁ, অ্যাডটা দেখার জন্য। আর আপনি কি করতে পারেন? ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাদের অ্যাডটা গুগলের ফার্স্ট পেজে কেমন দেখাচ্ছে, তুমি এটা আমাকে দেখো, তখন এই বিষয়টা আপনি ক্লায়েন্টকে বলবেন যে এটা তো আমার লোকেশন থেকে দেখা সম্ভব না, কারণ আমরা ক্যাম্পেইন করছি কোথায়? ইউএসএ তে। কিন্তু আমার ব্রাউজারের লোকেশন তো রংপুর বা বাংলাদেশ। সেক্ষেত্রে আমি ইউএসএ রেজাল্ট কিন্তু আমার কম্পিউটারে শো করবে না। এক্ষেত্রে তুমি কি করো? যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ক্যাম্পেইন করছিলাম, ওই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে আপনি সেন্ড করবেন যে তুমি এই কিওয়ার্ডগুলো দিয়ে তোমার লোকেশন থেকে তুমি সার্চ করো। তখন ক্লায়েন্ট তার অ্যাড দেখতে পারবে। এই ভুলটা কিন্তু আপনারা হয়তো নতুন অবস্থায় করবেন, যে দেখি তো আমাদের অ্যাডটা কেমন দেখাচ্ছে, কিন্তু এখানে লোকেশনের পরিবর্তনের কারণে আপনি খুঁজে পাবেন না। এটা মাথায় রাখেন, এই ভুলগুলো কিন্তু হয়। গুগল আর্টসের ক্লাসটা আজকে আমাদের এতটুকুই থাকলো। আমাদের এর পরের ক্লাসে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে আমরা কার্ড অ্যাড করবো। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্যাম্পেইনগুলো আমরা পরের ক্লাসে দেখবো আর কি। আজকে এতটুকুই থাকলো। যদি কারো কোশ্চেন থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে বলেন। যে ভাইয়া ভাইয়া, আমার আমাদের কি সাপোর্ট ক্লাস শুরু হয়? আমাদের সাপোর্ট যে ক্লাস হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাস সপ্তাহে হলো 6 দিন, শুক্রবার বাদ। হ্যাঁ, জি সাপোর্ট ক্লাস হলো প্রতিদিন যে টাইমে হবে সেটা হলো সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা, এবং দুপুর 2টা থেকে 3টে 1 ঘন্টা। যারা দিনের বেলা সাপোর্ট নিতে পারবেন না, তারা রাত্রের বেলা নেওয়ার চেষ্টা করবেন। যারা রাতে পারবেন না, তারা দিনের বেলা নেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়াও এই 2টা সময়ের বাহিরেও যদি কোনো কিছু বলার থাকে, আমাকে আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করে বলতে পারবেন। জি, ভাইয়া সাপোর্ট ক্লাসের লিংক যে গ্রুপে সাপোর্ট দিয়েছেন, ক্লাসের ওটাতে তো লিঙ্ক যখন আজকে। সাপোর্ট শুরু হবে, তখন তো আপনার মেসেঞ্জার গ্রুপেই দিয়ে দিবে। জি যেমন আমি ক্লাস লিঙ্ক দিয়ে দিলাম, জি, এরকম আপনাকে সাপোর্ট ক্লাসের মেসেঞ্জার লিংক গ্রুপে তো দিয়ে আজকে দিবে। দেওয়া হয়েছিল, এই যে কিন্তু আমি দিয়েছিল তো তো, ঢুকলাম তখন তো কেউ ছিল না ক্লাসে। মানে কেউ ছিল না বলতে কখন সেটা? 7টা 25-এর দিকে যখন ঢুকলাম, তখন দেখি যে মানে স্টুডেন্ট আজ সবাই জয়েন করছে, কিন্তু আমাদের মেন্টর তো কেউ, মানে কারো কথা বলতে তো দেখলাম না, ছিল অথবা না। আপনি অথবা আপনি কোনো কোশ্চেন করেন নাই, বা কেউ কোনো কোশ্চেন করতেছে না, যার কারণে সাপোর্ট মেন্টর হচ্ছে মিউট করে রাখা ছিল। উনি উনি হয়তো বা মিউট করে রাখছিল। আমরা ও অনেকক্ষণই ছিলাম ভাইয়া। অনেকক্ষণ আচ্ছা, ছিলেন, ঠিক আছে, কিন্তু আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করছিলেন কি ওনাকে? না মিউট করা উনি ছিল তো, আমরা তো মিউট আনমিউট করতে পারি নাই। ভাই নিয়মিত সাপোর্ট ক্লাসে আসেন, কথা হবে, বুঝতে পারছেন? ভাই একটু বাইরে ছিল তো, এই জন্য কথা বলে নাই। হয়তো ও আচ্ছা আচ্ছা।
সাপোর্ট ক্লাসে সমস্যা। আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম জয়েন হয়, ইচ্ছা মতো সাপোর্ট নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি। যে ওই যে আপনি বললেন না যে নিউ অ্যাকাউন্ট আর ওল্ড অ্যাকাউন্টের যে পার্থক্যটা, হ্যাঁ, যে হিস্ট্রিক্যাল পারফরমেন্স। নিউ অ্যাকাউন্টে মানে ভালো স্কোর পাওয়া যায় না, আর ওল্ড গুলোতে পাওয়া যায়। তো যারা নিউ অ্যাকাউন্ট নিয়ে আসবেন, তাদের জন্য যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করব, সেখানে কি ভালো পারফরমেন্স করার কোনো থাকবে না, সুযোগ থাকবে না? না, কেন থাকবে না? এখানে অ্যাড পারফরমেন্সটা তো এটা বিষয়টা বোঝেন নাই। এখানে তো অ্যাডের পারফরমেন্সের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এখানে আচ্ছা। প্রভাব হবেটা একটু একটু প্রভাবটা হবে সেটা র্যাঙ্কিংটা, এই যে র্যাঙ্কিংটা। হ্যাঁ। তো যদি আমার টপ পেজে যদি না থাকে, তাহলে কি এটা র্যাঙ্ক করবে? কেন? করবে না তো? টপ পেজে না থাকলে এই যেমন যে অ্যাড গুলো আছে, একটা ইউজার হুম। যখন কোনো কিছু সার্চ করে জানার জন্য, খোঁজার জন্য বা কেনার জন্য, তখন তো হুম। সে এই প্রথম ওয়েবসাইট থেকেই চলে যায় না। সে ও নিচে খুঁজবে। সে এভাবে ওপেন করে নেয়, যে এভাবে করে নেয়। হ্যাঁ। তো এখন আপনার একটা তো সবসময় থার্ড পজিশনে থাকবে না। এই যে আপনি না। রিফ্রেশ করবো না, এই যে রিফ্রেশ করবো দেখবেন হোস্টিং এর কিন্তু এখন এই দেখেন WPX এখন উপরে চলে গেছে। চলে আসছে। এই যে হোস্টিং এর কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে তো সব কিওয়ার্ডে তো আপনার অ্যাড তো 3 নম্বরে থাকবে না। কোনো হুম। অ্যাডে মানে কোনো কিওয়ার্ডে দেখবেন আপনার অ্যাডটা থাকবে 2 নম্বর পজিশনে, কোনো কিওয়ার্ডে থাকবে 1 নম্বর পজিশনে, কোনো হুম। কিওয়ার্ডে থাকবে 4 নম্বর পজিশনে, এরকমটা হবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। হ্যালো ভাইয়া, জি। যে বললেন না যে ওখানে গুগল কোয়ালিটি অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর, ওখানে তো একটা মানে এক্সাম্পল আকারে দেখলাম। তো যখন দেখলাম যে আমার এটা তো ভেতরে ভেতরে কারেন্ট হবে, সেটা তো আমরা দেখতে পারবো না। তো আমরা কি বাজেটটা একবারে বাড়ায় দেব যদি র্যাঙ্কিং পজিশনে অ্যাবসলিউট টপ পেজে নিয়ে আসতে চাই? না, একবারে বাড়িয়ে দেওয়ার কোনো দরকার একদমই নেই। আপনি নর্মালি ক্লায়েন্ট যে বাজেটটা রাখতেছে, বা আপনি হুম। যেটা দিলেন ওটাই রাখবেন। দেখেন যে ক্যাম্পেইনের রেজাল্টটা কেমন আসতেছে, ট্রাফিক কেমন আসতেছে, ক্লিক কেমন পড়তেছে, সেটার উপর যদি যদি ওকে থাকে সবকিছু, তাহলে ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আরো ভালো করতে চান, তাহলে আরো ভালো করতে কি করতে হবে? 1 নম্বর পজিশনে থাকতে হবে। কারণ আমরা তো প্রথম ওটা তো বুঝতে পারবো না যে অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর আমার কত আছে। হ্যাঁ। এটা তো কোনো ওয়ে নেই, বা র্যাঙ্কিং পজিশনে যারা থাকবে তাদের অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর কত, এটা তো বোঝার কোনো ওয়ে নাই। হুম। সেক্ষেত্রে তো অল্প অল্প বাজেট দিয়েই তো যাওয়া লাগবে। পর্যায়ক্রমে যেতে হবে। না, তো এখন যদি সেটার মনে জন্য মানে বিষয়টা আমি ওটাই বললাম যে আপনার অ্যাডের মধ্যে বাজেটটা যেটা দিচ্ছেন, সিপিসি ধরেন যে দিচ্ছেন, আপনি ধরেন যে দিচ্ছেন $2, আপনার ডেইলি বাজেট হলো $100 সাপোজ। হুম। এখন আপনার ট্রাফিক নর্মালি আসতেছে 50টা পার ডে, 50, 100, 150, বা ধরেন 70, 80, এরকম কি ট্রাফিক আসতেছে। এখন আপনি কি মনে করতেছেন সারা এই যে লোকেশনে আপনি যে কান্ট্রিতে ক্যাম্পেইন করছেন, ওই কান্ট্রিতে কি অ্যাড চালে কি সবাই কি ওই কান্ট্রিতে অ্যাড করে কি মানে কি আপনি 100 জন ট্রাফিক পাচ্ছেন, তার মানে কি ওই কান্ট্রিতে কি 100 জন মানুষ সার্চ করতেছে? অসংখ্য না। মানুষ সার্চ করতেছে, করতেছে না? জি হ্যাঁ। তাই সেই অনুযায়ী আপনার আরো ট্রাফিক পাওয়ার তো আপনার হচ্ছে মানে আরো পাওয়ার কথা। বা আপনি চাইলে আরো ট্রাফিক পাবেন, তাহলে আরো যে ট্রাফিক পাবেন এর জন্য কি করতে হবে? আপনার অ্যাডটাকে উপরের দিকে রাখতে হবে। তখন আপনার বাজেটটা, তখন আপনি নিজেই বুঝতেছেন যে তাহলে আমাদের বাজেটটা তো বাড়াতে হচ্ছে। বুঝলেন জি এই বিষয়টা? বুঝতে জি বুঝতে পারছি। এই আর কি। আর ভাইয়া, যে ফেসবুক অ্যাডস এর আর একটা কোশ্চেন করতাম। হুম। ওই যে ফেসবুক অ্যাডস এর যে আপনার আছে যে নিউ বিজনেসের ক্ষেত্রে সেলস এর যে ফানেলটা বলছিলেন, হুম। তো ওখানে বলছেন যে যদি কেউ এসে যে সেলস ক্যাম্পেইন সরাসরি রান করতে চায়, সে পিক্সেল টিক্সেল সেটআপ নাই, সেক্ষেত্রে তার জন্য সরাসরি সেলস ক্যাম্পেইনে যাওয়া লাগবে। উপায় নেই, না হলে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। হুম। তো দেখা গেলো যে আমরা সরাসরি সেলস ক্যাম্পেইনে গিয়ে রিমার্কেটিং বা রিটার্গেটিং তো করতে পারলাম না, সেভ হুম। নিউজ দিয়ে অ্যাডস ক্যাম্পেইনটা রান করলাম। হুম। তখন যে রেজাল্ট যদি না আসে, সেক্ষেত্রে তখন যদি আমরা, আপনি বলছিলেন যে পরে ওই সেলস ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিটা শেয়ার করা লাগবে, যে প্রথমেতে অ্যাওয়ারনেস, হুম। ট্রাফিক, হুম। তারপর এভাবে করা হুম। লাগবে। হুম। তো দেখা গেলো যে আমি তার জন্য সেলস ক্যাম্পেইনটা রান করলাম, কিন্তু এক্সাক্ট রেজাল্টটা সে যেরকম চাচ্ছে ওইরকম রেজাল্ট আসলো না। সে ধরো যে সে ব্যাড রিপোর্ট দিয়ে একটা চলে গেল, তো এটা তো ফাইবারের ক্ষেত্রে অনেকটা হ্যাঁ, এটা হাম্পার পড়বে। এটা আসলে কি, না, এই রকমটা ক্লায়েন্টরা করে না, বুঝছেন? ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার লাইফে বলেন, অন্য মানুষের লাইফে বলেন, আমি দেখছি এইটা। আমরা যেটা ভাবতেছি যে হুম। সে, মনে করেন যে আপনি যখন তাকে তাকে যখন স্ট্র্যাটেজিটা তাকে বলবেন, ক্লায়েন্ট কিন্তু বুঝবে, হ্যাঁ, যে আসলে আমাদের এইভাবে যাওয়া উচিত। কিন্তু ক্লায়েন্টের বাজেট কম, এটা ক্লায়েন্ট আগেই বলছে।
বা তার বাজেটটা কম থাকার কারণে আপনি সেভাবে ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি সাজাতে পারেন নাই, এই বিষয়টা তো আপনি অবশ্যই ক্লায়েন্টকে শেয়ার করবেন। কিন্তু তারা এতটা মানে তারা এতটাই হচ্ছে ইয়া না, মানে আমরা যেটা ভাবি বা মনে করতেছি ক্লায়েন্ট একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যায় ওই ধরনের ক্লায়েন্টগুলো যেটা হয় কি, ওরা রিভিউ না দিয়ে চলে যায়, মানে আপনাকে কোনো রিকমেন্ড করবে না, তারা না করে চলে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, বুঝতে পারছেন? আচ্ছা এটা নিয়ে ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমাদের কি কোনো রুটিন আছে ক্লাসের? রুটিন ভাই অবশ্যই আমাদের বললাম যে আমাদের সপ্তাহে যে ক্লাস ডেট সোমবার, বুধবার, শুক্রবার রাত হ্যাঁ, 10টা ওটা থেকে। বলেই নেই। কোর্সের যে মনে করেন আমার কালকে যে ক্লাস হবে ওটার সেটার কিভাবে ইয়ে আমি বুঝবো? বললাম যে আগামী ক্লাসে কি কি টপিকে কথা হবে, সেটা আমি বললাম ক্লাস শেষে। হ্যাঁ, আসছে কিনা তাই শুনলাম। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে কথা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সাপোর্ট ক্লাস আগামীকাল যত সময় হবে আপনারা যুক্ত হবেন। আল্লাহ হাফেজ।